হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলে যে স্যার লাইভে আসতে, কিন্তু বিশেষ যান্ত্রিক ত্রুটির কারণে আজকে লাইভে আসা হয়নি। যাই হোক, তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি। দেখো, সারা বছর ধরে যারা পড়েছো তারা বই খুঁটিয়ে পড়েছো, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা একেবারেই মনে করছো যে কিছুই পারবো না বা মোটামুটি পারবো বা কিছুটা একটু নার্ভাস আছো, তো আশা করি এই ভিডিও দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তাহলে প্রথমে আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম পুরো পরপর শুধুমাত্র খুবই ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া তোমরা কিন্তু অতি অবশ্যই যে টেস্ট পেপারের যে বিভিন্ন মডেল সেট বিভিন্ন স্কুলের বা সংসদ থেকে যে মডেল সেটটা দেওয়া যায় সেটা কিন্তু অতি অবশ্যই খুব খুব ভালোভাবে দেখবে। আর প্রত্যেকটি বইয়ের যে সমস্ত অনুশীলনী প্রশ্ন রয়েছে যদি সম্ভব হয় সেগুলো দেখবে। তো এডুকেশন পরীক্ষার ইভিএস পরীক্ষায় যা দেখা গেল যে সাতরা পাবলিকেশন থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে। প্রচুর কোশ্চেন কিন্তু সাতরা পাবলিকেশন থেকে মিলেছে এবং ছায়া প্রকাশনী থেকে। তো তোমাদেরকে ইতিহাসের ক্ষেত্রে তাই বলবো, ছায়া প্রকাশনী এবং সাতরা পাবলিকেশন, বিশেষ করে সাতরা পাবলিকেশন খুব ভালোভাবে তোমরা ফলো করো। এখান থেকে কিন্তু অনেকটাই কোশ্চেন কমন পাওয়া গেছে বিগত দুটি পরীক্ষায়, ফলে এই পরীক্ষাও যে আসতে পারে তার একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো বলবো সেগুলো তোমাদের পারলে একটা লিস্ট করে দাও যে কে কোন দেশ থেকে এসেছেন। যেমন ধরো, ইবন বতুতা কোথা থেকে এসেছেন? আফ্রিকা থেকে এসেছেন। আচ্ছা, যেই কোশ্চেনগুলো বলছি সেগুলো তোমাদের সঙ্গে কতটা মিল আছে এবং তোমরা এগুলো প্রিপারেশনের মধ্যে ছিল না। তাছাড়া যাদের কাছে এগুলো নতুন মনে হবে তারা অতি অবশ্যই লিখে দাও। যেমন ইবন বতুতা এসেছিল আফ্রিকা থেকে, নিকোলা কন্টি এসেছিল ইটালি থেকে। তো এরকম আরো টাইপের কোশ্চেন ধরো, বার্নিয়ের এসেছিলেন ফ্রান্স থেকে। এরকম টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই ভালো করে দেখবে। তাছাড়া কে কোন গ্রন্থ লিখেছে, যেমন কিতাব উল হিন্দ কার লেখা, কিতাব উল রাহেলা ইবন বতুতার লেখা। তো এরকম টাইপের যে কোশ্চেনগুলো, বিভিন্ন গ্রন্থ কে কি লিখেছে সেই টাইপের একটা কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে। বা ধরো, দ্বিতীয় দেবরায়ের সময়ে কোন পর্যটক ভারতবর্ষে এসেছিলেন। অধ্যায়ে বিভিন্ন ভক্তি আন্দোলন, যেমন ধরো কবির কে ছিলেন, দাদু দয়াল কে ছিলেন, এরা হচ্ছে সবাই ভক্তিবাদী। বা তোমাদের বিভিন্ন রকম নাম দিয়ে এলো যে এর মধ্যে কে ভক্তিবাদী বা কে ভক্তিবাদী নন। তো এগুলো ভালো করে একটু দেখবে। যেমন ধরো, চৈতন্যদেব হচ্ছে নবদ্বীপের জন্মগ্রহণ করেছেন। উত্তর ভারতের প্রধান সুফিবাদী কে ছিলেন বা মঈনুদ্দিন চিশতি কে ছিলেন। এগুলো কিন্তু তোমাদের মডেল প্রশ্নের মধ্যে আছে, আশা করি এর মধ্যে অনেকটাই তোমরা কমন পেয়ে যাবে। দোহা কি? কবির যে দু লাইনের হিন্দি গান বা কবিতা লিখতেন সেগুলোকে বলা হয় দোহা। তাছাড়া সুফি শব্দটি কোথা থেকে এসেছে? সাফা থেকে। নানকের লেখা গ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। নানকের শিষ্যদের কি বলা হয়? শিখ। এই প্রসঙ্গে তোমাদের আর একটা কথা বলে রাখি, পর্যটকদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেখান থেকে তোমরা পারলে চেষ্টা করবে সালগুলো মুখস্থ করতে, কে কোন সালে এসেছেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় রিঅ্যারেঞ্জ দিল, তো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা সুবিধা হবে। কবিরের প্রধান গুরু কে ছিলেন? রামানন্দ। তাছাড়া কোশ্চেন রয়েছে, দেখো, গোপুরম কি? গোপুরম হলো কারুকার্যময় মন্দিরের প্রধান প্রবেশপথ। আগ্রার তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম, কারণ কি? এটি জয়সলমীরের শ্বেত পাথরের তৈরি, নিখুঁত কারুকার্যময়। তাজমহল কে নির্মাণ করেছেন জানো? শাহজাহান। তো এরকম টাইপের তোমাদের কোশ্চেন আসতে পারে। জামা মসজিদ কে তৈরি করেছে? এটা তোমাদেরকে এই হিসেবে বললাম, কমেন্টে জানাবে তোমরা। তাছাড়া এখান থেকে ডায়াগ্রাম বেসড কোশ্চেন দিতে পারে। ধর তাজমহলের ছবি দিল, বা গুরু নানক বা কবির বা মীরাবাই, এদের যে ছবিগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে যাবে। হয়তো আগের পরীক্ষাগুলো এডুকেশন ইভিএস এই পরীক্ষাগুলোই কিন্তু কোনো ডায়াগ্রাম বেসড কোশ্চেন আসেনি, কিন্তু এই পরীক্ষায় একটা সম্ভাবনা রয়েছে। বা বিভিন্ন মন্দির রয়েছে, বিঠল স্বামী মন্দির, গুজরাটের যে মন্দির ধ্বংস হয়ে গেছে অর্থাৎ সম্রাট মন্দির, এগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে। লাস্ট দুটি চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 4 এবং 5, এখান থেকে দিতে পারে যে নতুন বিশ্ব শব্দটি প্রথম কে বলে। তোমাদেরকে এটা বাড়ির কাজ দিলাম, কমেন্টে জানাবে। গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলতো, কারা বলতো? পর্তুগিজরা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারেই, সম্ভাবনা প্রচুর রয়েছে এর মধ্যে। আলেকজান্ডার বুল কি? এটা অনেকবার তোমাদের করেছি, এটাও বাড়ির কাজ।
নিষিদ্ধ শহর কাকে বলা হয়? লাসাকে। ইউরোপের ককপিট কাকে বলা হয়? বেলজিয়ামকে। তাছাড়া আর কি কি কোশ্চেন আসতে পারে? বাংলায় কবে দুর্ভিক্ষ হয়েছিল? বাংলায় দুর্ভিক্ষকালে গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্টিয়ার। এটা একটা কথা মনে রাখবে, 1770 খ্রিস্টাব্দে হয়েছিল ইংলিশে। খ্রিস্টাব্দ বললে 1770 হবে, আর বঙ্গাব্দ বললে 1176 বঙ্গাব্দ হবে। গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্টিয়ার। সম্পদের নির্গমন কথাটি প্রথম ব্যবহার করেন কে? দাদা ভাই নৌরোজি। তাইওয়ান কাদের বাণিজ্য ঘাঁটি ছিল? ডাচদের। আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস। ম্যাগেলান কোথায় নিহত হন? ফিলিপাইন্সে। সাম্রাজ্যবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটাও কমেন্টে তোমার জানাবে। মারাঠা মেকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিসকে। তো এরকম টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে যাও। তাছাড়া ধরো চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? কবে চালু করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। রাইটওয়ারি ব্যবস্থা কে চালু করেন? টমাস মুনরো। কোন জায়গায় করে? তো রাইটওয়ারি চিরস্থায়ী মহলওয়ারি। মহল শব্দের অর্থ কি? কয়েকটি গ্রামের সমষ্টি। রাইট শব্দের অর্থ কি? কৃষক। এবার যদি ওভারঅল ধরা হয় যে কি কি আরো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সব মিলিয়ে, পান্ডুয়ার আদিনা মসজিদ কে তৈরি করেন? সিকান্দার শাহ। তাছাড়া কোশ্চেন আসতে পারে ফ্রান্স থেকে আগত একজন পর্যটক হলেন বার্নিয়ার। মরক্কোর পর্যটকের নাম ইবন বতুতা, একটু আগে এটা বলেছিলাম। কবির কোন ধর্মগুরুর দ্বারা প্রভাবিত হন? রাজস্থানের ভক্তিবাদের প্রবর্তক কে ছিলেন? মীরাবাই। মাহমুদ গাওয়ান কে ছিলেন? একজন মন্ত্রী। তাছাড়া সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। আরো কোশ্চেন আসতে পারে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? 3টি মিলিত বাহিনী। কে কে মিলিত বাহিনী? একটা হচ্ছে মীর কাসিম, অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির নবাব কে, সেটা তোমার কমেন্টে করে জানাবে। 1764 খ্রিস্টাব্দে হয়েছিল বিহারের বক্সা অঞ্চলে। পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর যদি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকে তাহলে কিন্তু অ্যান্সার শুধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হবে। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সবার আছে। এই ধর ডাচরা 1602 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল। ঠিক আছে, তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজদৌল্লা। ব্রিটিশ বাহিনীর দায়িত্ব ছিল লর্ড ক্লাইভ। লায়ন সিটি কাকে বলা হয়? সিঙ্গাপুরকে। অবশিল্পায়ন হলো শিল্পের ক্রমিক অবক্ষয় আর শিল্পের ধ্বংসের দিকে চলে যাওয়া। দক্ষিণের মীরাবাই নামে পরিচিত ছিল অন্ডাল। পেদ্দন কে ছিল? এটা কিন্তু অনেকবার বলা আছে। অন্ধ্র কবিতার অন্ধ্র, ঠিক আছে, নট অন্ধ্র, অন্ধ্র কবিতার প্রপিতামহ বা অন্ধ্র কবিতার জনক বলা হয়ে থাকে। রাজা দ্বিতীয় দেবরায়ের সময় কে আসেন? আব্দুর রজ্জাক। ঠিক আছে, আব্দুর রজ্জাক কোন দেশ থেকে আসেন এটা তোমরা কমেন্টে জানাও। বিজয়নগরে কোন স্থানকে ইউনেস্কোর হেরিটেজ দেওয়া হয়? রয়্যাল সেন্টার। বাহুবলী রাজ্যের শেষ সুলতান কে ছিলেন? কলিমুল্লাহ শাহ। পর্তুগালের নাবিকদের সম্পর্কে বলা হয় তারা প্রথমে ভারতে ও চীনে আসেন। ইন্দোনেশিয়ার মালাক্কাকে বলা হয় মশলা দ্বীপপুঞ্জ, কারণ এখানে বেশিরভাগ মশলা দ্রব্য উৎপন্ন হয়। তাছাড়া এখান থেকে বিভিন্ন মশলা রপ্তানি করা হতো। কে ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেছিলেন? শেরশাহ। সুফি ধর্মে ধর্ম প্রচারকদের কি বলা হতো? সিলসিলা। চর্যাপদে রচিত হলেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। সুলহ ইকুল এর অর্থ হলো ধর্ম সহিষ্ণুতা। মনু চরিতম কার লেখা? পদ্মনের লেখা। টালিকোটা যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। আর বিধ্বস্ত হয়েছিল কোন রাজ্য? বিজয়নগর রাজ্য। বিজয়নগরের সেনাপ্রধানকে কি বলা হতো? দণ্ডনায়ক। তাছাড়া আর কি কোশ্চেন আসতে পারে যে তোমাদের ধরো বললো বোম্বের পার্সি ব্যবসায়ী ছিলেন কে? জি আর বালাজি। সমাজে ফাটকাবাজদের কথা বলেছিলেন কে? মার্কো ভিটস। তাছাড়া ধরো বলতে পারে জি আর ডি টাটা থেকেও কোশ্চেন আসতে পারে। টাটা খুব ইম্পর্টেন্ট, যে কত সালে হয়েছিল? 1960 খ্রিস্টাব্দে টাটা কোম্পানি বা টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তাছাড়া সিমেন্ট কারখানা কোথায় তৈরি হয়েছিল? হুগলি ডিস্ট্রিক্ট কোন শিল্প? পাট শিল্প গড়ে উঠেছিল। তো এরকম টাইপের তোমাদের কোশ্চেনগুলো আসতে পারে। বারবার করে বলছি যে বিভিন্ন মডেল প্রশ্নপত্র যারা এখনো পুরো ভালোভাবে পড়নি তারা অতি অবশ্যই মডেল, বিভিন্ন বইয়ের মডেল, তাছাড়া অনুশীলনী যে প্রশ্ন, বিশেষ করে সাতরা পাবলিকেশনের যে অনুশীলনী প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে যাও। তাছাড়া ছায়া প্রকাশনী একটু ভালো করে দেখবে। আমার প্লে লিস্টে তোমরা চেক করতে পারো যে তার মধ্যে সাতরা পাবলিকেশন, দীপ প্রকাশন, ছায়া প্রকাশনী, পারুল প্রকাশনী, প্রান্তিক প্রকাশনী, এই 5টি টেক্সট বুকের যে মডেল প্রশ্ন বা
তাদের যে অনুশীলনী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে, সেগুলো তোমরা খুব ভালোভাবে দেখো। আর তাছাড়া আজকে যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই ভালোভাবে দেখবে। পরীক্ষা নিয়ে কোনো ভয় পাবে না। আশা করি তোমাদের কোশ্চেন খুব একটা কঠিন হবে না। যা বললাম মোটামুটি ওর মধ্যে কমন আসবে। আর যেগুলো বলছি যে টেক্সট বুকের অনুশীলনী প্রশ্ন উত্তর সেগুলো ভালোভাবে করে যাবে, তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা 40-এর মধ্যে 40 না পেলেও কমপ্লিট 30-32 পেয়ে যাবে। আর যারা সারা বছর ধরে বই ফুটিয়ে পড়েছো তারা কিন্তু 40-এ 40 পাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। আশা করি তোমাদের পরীক্ষা সব ভালো হবে। আর পরীক্ষা ভালো হোক, সবাই হাসি মুখে যেন পরীক্ষার হল থেকে বেরো। আর সবাই কালকে কমেন্ট করে জানাবে যে পরীক্ষা কেমন হয়েছে।